যে হুমায়ুনদা, আপনি কালকে প্রস্তাব দিয়েছেন যে রেজিনগর কেন্দ্র, সেখানে যদি মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ান তাহলে আপনি তার পাশে আছেন। আগামী দিনে যে বাই ইলেকশন হবে সেখানে মমতা ব্যানার্জি যদি নিজে মনে করেন তিনি বিধানসভায় আসবেন, আমাকে বললেই, প্রস্তাব দিলেই আমি রেজিনগর থেকে শুধু ওনাকে প্রার্থী আহ্বান করছি না, আমি নিজের দায়িত্ব নিয়ে ওনার হয়ে প্রচার করে ওনাকে জিতিয়ে এনে বিধানসভায় প্রবেশ করাতে চাচ্ছি, এদের মুখ্য জবাব দেওয়ার জন্য। ওনাকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য সেক্ষেত্রে আমি ওনাকে সমর্থন করতে পারি। অ্যাসেম্বলিতেও তিনি আসলে ভালো হয়, নাহলে পার্লামেন্টে তিনি যদি যান, তিনি সর্বভারতীয় রাজনীতিতে উল্লেখযোগ্য একজন ব্যক্তি। স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় সর্বাঙ্গীনভাবে ভারতবর্ষের রাজনীতিতে তার পরিচিতি, তার গুরুত্ব রয়েছে। সেক্ষেত্রে যে পরিস্থিতি চলছে, যে একনায়কতন্ত্র ভারতবর্ষের বিজেপি দল যেভাবে সিস্টেম ব্রেক করে বা সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে তারা যেভাবে বিভিন্ন রাজ্যের ক্ষমতা দখল করেছে বলে যেভাবে চলছে, এটা চলতে পারে না। তার দীর্ঘ রাজনৈতিক জীবন, এটা তো হেলাফেলা বিষয় না। কাজেই বাংলার রাজনীতিতে, ভারতবর্ষের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় একটি উল্লেখযোগ্য ব্যক্তি। আজকে বিরোধী দলনেতা যদি মমতা ব্যানার্জি থাকে, যে 60 জন এমএলএ ঋতব্রতর সঙ্গে গিয়েছে, যেদিন মমতা ব্যানার্জি প্রবেশ করবে সেই দিন মমতা ব্যানার্জির কাছে আবার 60 কেন 65 সংখ্যা চলে যাবে। তার মানে তখন এই স্পিকার মমতা ব্যানার্জিকেই আবার বিরোধী নেত্রী হিসাবে এস্টাবলিশ করতে বা চেয়ারে দিতে বাধ্য হবে। সেটা মানুষ বিচার করবে। আমাকে তো বলা হতো অনেক কিছু, তার বলা হয়েছে বিজেপির বি টিম বলা হয়েছে। আজকে যারা বি টিম তাদের আজকে সিকিউরিটি থেকে যাচ্ছে, আর আমি হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলাম। আমাকে এত থ্রেট ছিল, আমাকে প্রাণে মেরে দেওয়ার হুমকি ছিল। এমনকি 23শে এপ্রিল যেদিন পোল হলো সেদিনকেও আমাকে প্রাণে, যদি এই সেন্ট্রাল সিকিউরিটি না থাকতো আমি সেদিনকেই মরে যেতে পারতাম, মেরে ফেলতো। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় অন্ধ ধৃতরাষ্ট্রের মতো তার ভাইপোকে দেখতে গিয়ে গোটা পার্টিটাকে আজকে এমন জায়গায় দাঁড়িয়ে গেছে, যে আকরুজ্জামানদেরকে তার ক্যাবিনেটের রাষ্ট্রমন্ত্রী রেখেছিলেন, জাভেদ খানকে দীর্ঘদিন ধরে মন্ত্রিসভায় রেখেছিলেন, যে সাবিনা ইয়াসমিন, শিউলি সাহা, আজকে যাদেরকে তিনি খুব কাছের মনে করেছিলেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী, তখন তিনি আমার ছেলেকে শক্তিপুর থানা উঠিয়ে নিয়ে গেছে। আমার মিসেসের নামে 22 বছর আগে আমি জায়গা লিগেলভাবে কিনে সেখানে বাড়ি করেছি, সেই বাড়িতে বসবাস করি। আমার মিসেস মীরা সুলতানা, তার নামে এফআইআর করে তাকে হেনস্থা করার চেষ্টা করেছে। আমার জামাই, মেয়ে, বিয়াই, বিয়ান, এমনকি আমার 7 বছরের নাতনি, তাদের নামেও মানে কেস দিতে ছাড়েনি। কিন্তু তবুও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় একজন বাংলার সুখ্যাতি নেত্রী, বা তিনি একসময় বাংলার অগ্নিকন্যা ছিলেন, সততার প্রতীকও ছিলেন। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় অন্ধ ধৃতরাষ্ট্রের মতো তার ভাইপোকে দেখতে গিয়ে গোটা পার্টিটাকে আজকে এমন জায়গায় দাঁড়িয়ে গেছে, যে আকরুজ্জামানদেরকে তার ক্যাবিনেটের রাষ্ট্রমন্ত্রী রেখেছিলেন, যে জাভেদ খানকে দীর্ঘদিন ধরে মন্ত্রিসভায় রেখেছিলেন, যে সাবিনা ইয়াসমিন, শিউলি সাহা, আজকে যাদেরকে তিনি খুব কাছের মনে করেছিলেন, আর এই হুমায়ুন কবিরদের তিনি চিনতে পারেননি, কথা দিয়েও সেই কথা রাখেননি। তবুও বলছি, এইভাবে একজন 71 বছরের মহিলাকে, 45 বছরের যার পলিটিক্যাল ক্যারিয়ার, সেই ব্যক্তির সঙ্গে যে ঋতব্রত, সন্দীপন সাহা, এই আকরুজ্জামান, শিউলি সাহা, সাবিনা ইয়াসমিনরা যেটা করছে, এটার জন্য আমার মনে হয়েছে যে আজকের দিনে ভবানীপুরে 29শে এপ্রিলের ভোটে 4ঠা মেতে হারলেও আগামী দিনে যে বাই ইলেকশন হবে সেখানে মমতা ব্যানার্জি যদি নিজে মনে করেন তিনি বিধানসভায় আসবেন, আমাকে বললেই, প্রস্তাব দিলেই আমি রেজিনগর থেকে শুধু ওনাকে প্রার্থী আহ্বান করছি না, আমি নিজের দায়িত্ব নিয়ে ওনার হয়ে প্রচার করে ওনাকে জিতিয়ে এনে বিধানসভায় প্রবেশ করাতে চাচ্ছি, এদের মুখ্য জবাব দেওয়ার জন্য। পলিটিক্যাল তার যে সম্মান, সেইটাকে, তাকে নিয়ে যে তাচ্ছিল্য, অবজ্ঞা,
তাকে অ্যাডভাইস চাইছে। এত বড় স্পর্ধাদের, এই গদ্দারদের, মমতা ব্যানার্জির পার্টির প্রতীক নিয়ে ভোটে জিতে তারা মমতা ব্যানার্জিকে অ্যাডভাইজার রাখতে চাইছে। আজকে বিরোধী দলনেতা যদি মমতা ব্যানার্জি থাকে, যে 60 জন এমএলএ ঋতব্রতর সঙ্গে গিয়েছে, যেদিন মমতা ব্যানার্জি প্রবেশ করবে সেই দিন মমতা ব্যানার্জির কাছে আবার 60 কেন 65 সংখ্যা চলে যাবে। তার মানে তখন এই স্পিকার মমতা ব্যানার্জিকেই আবার বিরোধী নেত্রী হিসাবে এস্টাবলিশ করতে বা চেয়ারে দিতে বাধ্য। হাকিমের কিছু করার নেই, এনাদের মতো মেরুদণ্ডহীন লোক এই সমস্ত কলকাতার মেয়র পদে থাকার যোগ্যই নয়। ঠিকই হয়েছে, ওর আগেই যেদিন 4 তারিখে তৃণমূলের সরকার গদিচ্যুত হয়েছে সেই দিনই উচিত ছিল। নওশাদ সিদ্দিকী কোথায় সেটা মাঝে মাঝে দেখবেন, ও বড় বড় কথা বলে, কিন্তু সাধারণ মানুষের পক্ষে আজকে আমরা তোহা সিদ্দিকী সাহেবকে বহু কথা বলতে দেখতাম। যখন শুভেন্দু অধিকারী কুরবানি নিয়ে 1950 সালের পুলিশ প্রশাসন লিফলেট বিলি করছে, তখন দেখা যাচ্ছে নাখোদা মসজিদের ইমাম শফিক সাহেব এবং তোহা সিদ্দিকী একদম 1 ঘন্টার মধ্যে সারেন্ডার করছে, বলছে আমাদের কোরবানি করার দরকার নেই। আচ্ছা, উপাধ্যায় নিজে থেকে যদি আমাকে বলে যে আমি বিধানসভায় যেতে চাই, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তার সামনাসামনি হতে চাই, বিরোধী ভূমিকায় আমি বিধানসভার ভেতরে লড়াই করতে চাই, তাহলে আমি নিশ্চিতভাবে মমতা ব্যানার্জিকে ওই সিটে শুধু দাঁড় করানো না, আমি নিজে প্রচার করে ওনাকে জিতিয়ে আনার দায়িত্ব আমি নেব। চোর তো ধরেন, চোর যারা হয় তাদের জুডিশিয়ালি বিচার হয়, আইনসম্মত বিচার হয়। পলিটিক্যাল ম্যানরা চুরি করলে তাদেরও ঠিক সেইভাবেই বিচার হওয়া উচিত। এখনও তো মমতা ব্যানার্জি যে চুরি করেছে, তোলাবাজি করেছে, প্রশ্রয় দিয়েছে, তার ভাইপো করেছে, এখনও তো অফিসিয়ালি তারা জুডিশিয়ালের দ্বারস্থ হয়নি, এখনও প্রমাণিত নয় যে সে চোর বা সে, যেমন লালু প্রসাদ যাদব ঘোটালা কেলেঙ্কারিতে তার যে সাজা হয়েছিল, তার জন্য সে এমএলএ এমপি ভোটে দাঁড়াতে পায়নি ইলেকশন কমিশনে। তো সেই ধরনের তো ব্যাপার নেই। কাজেই আমি অফিসিয়ালি যখন চোর প্রমাণিত নই, সেই রকম একজন সিনিয়র পলিটিশিয়ানকে আমি সাপোর্ট করতেই পারি, বিধানসভায় আনতেই পারি।